প্রত্যেককে মক কেয়ার ফর জবে স্বাগত। আজকে আমরা হিস্ট্রি মক টেস্ট 21 নিয়ে আলোচনা করছি। ভারতের ইতিহাসের ওপরে 20টি প্রশ্ন আছে, 20 নম্বরের পরীক্ষা এবং সময় হচ্ছে 10 মিনিট। এই মক টেস্টগুলি প্রতিটি চাকরি পরীক্ষার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছরে আসা বিভিন্ন কোশ্চেনগুলি নিয়েই এই সেটগুলি তৈরি করা হচ্ছে। তাই একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পর্বটি দেখবে। ইতিমধ্যে আমরা 20টি সেট আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে। তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। আজকের পর্বের প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতা মানব সভ্যতার বিবর্তনের কোন পর্বের অন্তর্গত? অপশান এ প্রাচীন প্রস্তর যুগ, অপশান বি তাম্র ব্রোঞ্জ যুগ, অপশান সি নব্য প্রস্তর যুগ, নাকি অপশান ডি লৌহ যুগ? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি তাম্র ব্রোঞ্জ যুগ। ঠিক আছে, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকে 20টি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা প্রশ্ন 2, কোন দুটি মহাজনপদ প্রজাতান্ত্রিক ছিল? অপশান এ অঙ্গ ও মগধ, অপশান বি ব্রিজি ও মল্ল, অপশান সি কুরু ও পাঞ্চাল, নাকি অপশান ডি গান্ধার ও কম্বোজ? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ষোড়শ মহাজনপদের মধ্যে প্রজাতান্ত্রিক ছিল অপশান বি ব্রিজি ও মল্ল। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল মক কেয়ার ফর জবে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ এখানে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ মক টেস্ট আমরা পিডিএফ আকারে পোস্ট করে থাকি। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারবে। আচ্ছা তাহলে 3 নম্বর প্রশ্ন কি আছে দেখা যাক। প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়? অপশান এ পাটলিপুত্র, অপশান বি বৈশালী, অপশান সি কুশীনগর, নাকি অপশান ডি রাজগৃহ? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি রাজগৃহ। ঠিক আছে, আর বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল এবং পাটলিপুত্রতে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা তোমরা এবার কমেন্ট করে জানাও তাহলে মোট 4টে বৌদ্ধ সঙ্গীত হয়েছিল, তাহলে চতুর্থতম বৌদ্ধ সঙ্গীতই কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাও। প্রথমটি হয়েছিল রাজগৃহতে, দ্বিতীয়টি বৈশালীতে এবং তৃতীয়টি পাটলিপুত্রেতে। তাহলে চতুর্থতম বৌদ্ধ সঙ্গীতই কোথায় হয়েছিল সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা প্রশ্ন 4, জৈন ধর্মে কতজন ধর্মগুরু বা তীর্থঙ্কর ছিলেন? অপশান এ 12 জন, অপশান বি 18 জন, অপশান সি 24 জন, নাকি অপশান ডি 30 জন? তাহলে কতজন তীর্থঙ্কর ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি 24 জন তীর্থঙ্কর ছিলেন। ঠিক আছে, আচ্ছা এই 24 জন তীর্থঙ্করের মধ্যে শেষতম অর্থাৎ 24তম তীর্থঙ্করের নাম কি ছিল? মহাবীর। আর 23তম তীর্থঙ্করের নাম ছিল পার্শ্বনাথ। ঠিক আছে, আর একদম প্রথম ছিলেন ঋষভদেব বা আদিনাথ। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 5, কৌটিল্যের আসল নাম কি ছিল? অপশান এ চরক, অপশান বি বিষ্ণুগুপ্ত, অপশান সি পতঞ্জলি, নাকি অপশান ডি বৃহদ্রথ? তাহলে কৌটিল্যের আসল নাম কি ছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, এছাড়াও আমরা কৌটিল্যকে চাণক্য বলেও পরিচিত। ঠিক আছে, কৌটিল্য চাণক্য বলেও পরিচিত ছিল। তাহলে কৌটিল্যের 3টে নাম, একটা হচ্ছে কৌটিল্য, চাণক্য এবং বিষ্ণুগুপ্ত। আচ্ছা পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 6, অর্থশাস্ত্রে রাষ্ট্র পরিচালনার কয়টি অঙ্গের কথা বলা হয়েছে? অপশান এ 5টি, অপশান বি 7টি, অপশান সি 10টি, নাকি অপশান ডি 12টি? তাহলে অর্থশাস্ত্রে রাষ্ট্র পরিচালনার কয়টি অঙ্গের কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে 7টি। ঠিক আছে, অপশান বি সঠিক উত্তর। আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও যে এই অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? ঠিক আছে, এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। প্রশ্ন 7, দিল্লির সুলতানি আমলে কাদের বারিদ বলা হতো? ঠিক আছে, বারিদ কাদের বলা হতো? অপশান এ কারিগর শ্রেণী, অপশান বি দেহরক্ষী, অপশান সি উজির, নাকি অপশান ডি গুপ্তচর? তাহলে বারিদ কাদের বলা হতো? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি গুপ্তচর। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 8, জিন্দা পীর নামে কে পরিচিত ছিলেন? অপশান এ আকবর, অপশান বি শাহজাহান, অপশান সি বাহাদুর শাহ,
নাকি অপশান ডি ঔরঙ্গজেব? তাহলে জিন্দা পীর নামে কে পরিচিত ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি ঔরঙ্গজেব। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 9, ফতোয়া ই জাহানদারি এই গ্রন্থের লেখক কে ছিলেন? আচ্ছা, সুলতানি যুগের ইতিহাসের উপাদান হিসাবে যে বিভিন্ন গ্রন্থগুলি রয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বিভিন্ন চাকরি পরীক্ষাতে বারবার আসে। আচ্ছা, এক্ষেত্রে অপশানগুলো দেখে নাও। অপশান এ মিনহাজ সিরাজ, অপশান বি জিয়াউদ্দিন বার্নি, অপশান সি খাজা মালিক ইসলামী, নাকি অপশান ডি আমির খসরু? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ফতোয়া ই জাহানদারি গ্রন্থের লেখক হলেন জিয়াউদ্দিন বার্নি। ঠিক আছে, অপশান বি সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 10, কত সালে শিবাজি মহারাজকে ছত্রপতি হিসেবে মুকুট প্রদান করা হয়েছিল? অপশান এ 1608 খ্রিস্টাব্দে, অপশান বি 1674 খ্রিস্টাব্দে, অপশান সি 1646 খ্রিস্টাব্দে, নাকি অপশান ডি 1710 খ্রিস্টাব্দে? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি 1674 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1674 খ্রিস্টাব্দে 6ই জুন শিবাজি মহারাজকে ছত্রপতি হিসাবে মুকুট প্রদান করা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 11, সূর্যাস্ত আইন কোন ভূমি ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল? অপশান এ চিরস্থায়ী বন্দোবস্ত, অপশান বি রায়তওয়ারি বন্দোবস্ত, অপশান সি প্রজাস্বত্ব আইন, নাকি অপশান ডি মহলওয়ারি ব্যবস্থা? তাহলে সূর্যাস্ত আইন কোন ভূমি ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ চিরস্থায়ী বন্দোবস্ত। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 12, ফারুকশিয়ার ফরমান কবে ইংরেজদের প্রদান করা হয়? অপশান এ 1707 খ্রিস্টাব্দে, অপশান বি 1712 খ্রিস্টাব্দে, অপশান সি 1717 খ্রিস্টাব্দে, নাকি অপশান ডি 1720 খ্রিস্টাব্দে? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি 1717 খ্রিস্টাব্দে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 13, তৃতীয় পানিপথের যুদ্ধের সময় কে পেশোয়া ছিলেন? অপশান এ বালাজি বাজিরাও, অপশান বি প্রথম বাজিরাও, অপশান সি প্রথম মাধবরাও, নাকি অপশান ডি দ্বিতীয় বাজিরাও? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধ, যেটি 1761 খ্রিস্টাব্দে ঘটেছিল। সেই সময় পেশোয়া ছিলেন অপশান এ বালাজি বাজিরাও। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 14, রায়তওয়ারি ব্যবস্থার প্রবর্তক ছিলেন? অপশান এ জন সোর, অপশান বি এলফিনস্টোন, অপশান সি টমাস মুনরো, নাকি অপশান ডি লর্ড কর্নওয়ালিস? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে রায়তওয়ারি ব্যবস্থার প্রবর্তক ছিলেন অপশান সি টমাস মুনরো। ঠিক আছে, 1820 সালে মুম্বাই ও মাদ্রাস প্রেসিডেন্সিতে এই রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 15, নিম্নলিখিতদের মধ্যে কে নব্যবঙ্গ গোষ্ঠীর অনুগামী ছিলেন? অপশান এ রাজনারায়ণ বসু, অপশান বি প্যারীচাঁদ মিত্র, অপশান সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাকি অপশান ডি ঈশ্বরচন্দ্র গুপ্ত? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি প্যারীচাঁদ মিত্র। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 16, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? অপশান এ লালা লাজপত রায়, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি জওহরলাল নেহেরু, নাকি অপশান ডি মৌলানা আজাদ? তাহলে ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি জওহরলাল নেহেরু। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 17, কোন বছর নৌ বিদ্রোহ সংগঠিত হয়? অপশান এ 1942 খ্রিস্টাব্দে, অপশান বি 1944 খ্রিস্টাব্দে, অপশান সি 1946 খ্রিস্টাব্দে, নাকি অপশান ডি 1947 খ্রিস্টাব্দে? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে নৌ বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। ঠিক আছে, অপশান সি সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 18, ভারত বিভাগের সিদ্ধান্ত কোন নির্দেশে ঘোষিত হয়? অপশান এ সাইমন কমিশন, অপশান বি ক্রিপস মিশন, অপশান সি মন্ত্রী মিশন, নাকি অপশান ডি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 19, গান্ধী আরইন চুক্তি কখন সম্পাদিত হয়? অপশান এ জানুয়ারি 1931 খ্রিস্টাব্দে, অপশান বি মার্চ 1931 খ্রিস্টাব্দে, অপশান সি মে 1931 খ্রিস্টাব্দে,
নাকি অপশান ডি আগস্ট 1931 খ্রিস্টাব্দে? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে গান্ধী আইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মার্চ 1931 খ্রিস্টাব্দে। ঠিক আছে, অপশান বি সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 20 1932 সালের নিখিল ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? অপশান এ বাবা সাহেব আম্বেদকর, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি জ্যোতিবা ফুলে, নাকি অপশান ডি মদনমোহন মালব্য? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি মহাত্মা গান্ধী। ঠিক আছে, তো সেই সঙ্গে আজকের পর্বে 20টি প্রশ্ন এখানেই শেষ হচ্ছে। প্রশ্নগুলি কেমন ছিল তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের স্কোর কত হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আগের 20টি মক টেস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে অবশ্যই আগের মক টেস্টগুলোও দেখে নেবে। আর এই প্রকার আরও গুরুত্বপূর্ণ মক টেস্ট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে সকল প্রকার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্বে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের লক্ষ্যে থেকো অবিচল।